আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম নীরব। বেশি কিছু আশা করা ভুলের আজকে পর্ব শুরু করছি। আপু, কি নাম তোমার? আমার নাম লাভলি। ওকে। লাভলি আক্তার। ওকে, লাভলি, বলো তোমার। আমি আমার কাহিনীটা আসলে বর্তমানে আমি যেটা নিয়ে স্ট্রাগল করতেছি, আমি চাইতেছিলাম যে এটা একটু আগে বলার জন্য। বলো। আমি বর্তমানে প্রায় ৬-৭ মাস ধরে আমার মা ক্যান্সারে আক্রান্ত। আমি নিজে একা এটা নিয়ে স্ট্রাগল করতেছি, কিন্তু এত স্ট্রাগল করার পরেও আর্থিকভাবে হোক অথবা মানুষের সাপোর্ট হোক, কোনোভাবে আমি কোনো কিছু পাচ্ছি না। সব দিক থেকেই আত্মীয় স্বজনের কাছে গিয়েও আমি অবহেলিত, প্লাস এখানে আমার মার পাশে থাকবে অথবা মার কাছে কাউকে রেখে যে আমি কোনো একটা কিছু করব, এরকম মানুষও আমার পাশে নাই। এটা হচ্ছে আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি প্রথম থেকে আমার কাহিনীগুলো স্যার আপনার কাছে শেয়ার করতে চাই, আমি ছোট থেকেই সবভাবে সব দিক থেকেই আমি অবহেলিত হয়েছি। আমার যিনি জন্ম দিয়ে এই পৃথিবীতে আনছে, উনি নিজেও জন্ম দেওয়ার পরে আমার কোনো খবর নেয় নাই। আমি যখন আমার বয়স যখন ১.৫ বছর, তখন আমার আব্বু আমার আম্মুকে ছেড়ে দেই। তারপর থেকে আমার আম্মু নিজেই একটা বাড়িতে একটা কাপড়ের ব্যবসা করতো স্যার। ওই বিজনেসটা কইরা আমার পড়াশোনা করাইছে। কোন পর্যন্ত পড়ালেখা করেছো? আমি বর্তমানে অনার্স 3rd ইয়ারে আছি। এটা আমার কিশোরগঞ্জ শহরে গুরুদয়াল গভট কলেজে বর্তমানে আমি পড়াশোনা করতেছি। আমি একটা বিষয় যে নিয়ে আমি সবসময় মনোমালিন্যতায় থাকি, যে এই 22 বছর বয়স আমার এখন, এই 22 বছরে আমার আব্বু আমার 22 টাকাও আমারে দেয়নি আমার খরচ করার জন্য। মানে যখন মাকে ছেড়ে চলে যায়, তারপরে দেখা হয়নি তোমার সাথে বাবার? হ্যাঁ, দেখা হয়েছে, কিন্তু দেখা হইলেও উনি নিজে থেকে আসে নাই। আমি অনেক সময় খুঁজে খুঁজে বের করছি যে আমার বাবা, কিন্তু যাওয়ার পর আমার হাতে 10 টাকাও দেয় না, যে মা নেও, যে 10টা টাকা তুমি খরচ করো, এরকম। তারপর হচ্ছে বাবার পরে হচ্ছে আমার দাদা দাদি, তারা কখনো আমারে দেখে নাই। তারপরে হচ্ছে গিয়ে এই যাওয়ার পর এই যে ছোটো থেকে আমার আম্মা আমার নানুবাড়ির এলাকায় চলে আসছে। নানুবাড়ির এলাকায় চলে আসার পর ওইখানে এই যে বললাম বাড়িতে একটা ব্যবসা ছিল, আমার আম্মু করতো কাপড়ের ব্যবসাটা। ওই ব্যবসাটা দিয়ে আমার পড়াশোনা করাইছে। ওই এতটুকু পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু আমার আম্মা এত স্ট্রাগলের করার পরেও এলাকায় নিজে ইনকাম কইরা ওই টাকা দিয়া এলাকায়, এটা আপনার বাজিতপুর থানাতে, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের বাজিতপুর থানাতে, ওই গ্রামে আমার মা একটা বাড়ি কিনছিল নিজের ইনকামের টাকায়। তো এখানে মা মেয়েতে খুব সুখে আসছিলাম, কিন্তু এলাকায় কিছু মানুষ আমরা মা মেয়েকে খুব বাজেভাবে নির্যাতন করছে। আমি এই জিনিসটা মানুষকে জানাইতে চাই। এই কিছুদিন আগে, আজ থেকে 6 মাস আগে আমাদের এই সুন্দর সংসারটা নষ্ট হয়ে গেছে স্যার। আমার মা যে কোনো একটা কষ্টের কারণে বাড়িটা বিক্রি করে ফেলছে। আমার কষ্টটা হচ্ছে ওই এলাকায় আমাদের ঘরটা যেই জায়গাটাতে ছিল, পাশেই আর একটা ঘর আসছিল, ঘরে ওই একটা লোক আসছিল, নাম হচ্ছে আওয়াল। আমার ইচ্ছে করতেছে আমি ফেসটা খুলে মানুষকে বলার জন্য। বলো। নাম হচ্ছে আওয়াল। আওয়ালের বাবার নাম জানি কি আম্মা? তখনও স্যার আমার আম্মা ওই ক্যান্সারে আক্রান্ত। মানে তখন থেকেই যে আমি কি প্রাইভেটে যাবো নাকি ঢাকা মেডিকেলে যাবো, এরকম কোনো কিছুই আমি বুঝতেছি না। এরকম একটা মুহূর্তে, এরকম একটা অসুস্থ রোগী, আমি ঘরে আসছিলাম না, ওই আওয়াল নামের লোকটা উনি আমার মারে যায় বাজে প্রস্তাব করছে। এরকম একটা বয়সের একটা মহিলারে আপনি বুঝতে পারতেন। আমি বাড়ি থেকে এই কথাটা শোনার পর কি বলবো আপনার, এখানে বলার কোনো ভাষা নাই। তখন কেউ জানে না, আমি নিজেও জানি যে উনি এত বড় একটা রোগে যে আক্রান্ত। এটা বলার পর থেকে মানে ক্যান্সারে আক্রান্ত এই বয়সে একটা মেয়েকে, এই বয়সে একটা মহিলাকে কুপ্রস্তাব দিল একটা ইয়াং লোক। তারপরে হচ্ছে ওই কুপ্রস্তাব দেওয়ার পর আমারে মানে ক্লিয়ার করে কইছে না, কারণ কইলে যদি আমি সাথে সাথে রিয়েক্ট করি হয়তো বা ওনারা অপমান করতে পারে, উনি বলে নাই। তারপরে আমি যখন বাড়িতে আসলাম এটা শুনলাম, তারপর মা মেতে গেলাম। ওনার একটা ভাই আছে, ওনার ছোট ভাই, তো ওনার কাছে গিয়ে আমার আম্মা বিচার দিল যে ওনার কাছে গিয়া মানে আমার আম্মা বললো যে তোমার ভাইয়া আওয়াল উনি তো আমার এরকম কথাটা কইলো।
তো ওনার ভাই বিচার করছে কি যে আমার কাছে বলছো কথাটা, আপনি যে আমার কাছে কথাটা বলছেন এটা আমার মধ্যে পর্যন্ত সীমাবদ্ধ থাকবে কথাটা, যদি বাইরের কেউ কথাটা জানবো পরিণাম খুব খারাপ হইব। এটা হচ্ছে হুমকি দিল? ওনার ভাইয়া হুমকি দিছে, ওনার ভাইয়া বিচার করছে। তো বিচার করার পর এই কোনো জায়গাতে বিচার নাই, আরও কিছু মানুষে বলা হয়েছে না কেউ বিচার, কারণ আমার তো এখানে কেউ নাই। আর জায়গাটাও আম্মা যে এনে কিনছে ওটা আমার নানু বাড়ির এলাকা থেকে প্রায় অনেকটা দূরে, 10-15 টাকা রিক্সা ভাড়া লাগবে। তারপর এই কষ্ট, কোনো বিচার নাই। আর তাছাড়া রাতের বেলা আমাদের তো মাটির চুলা, তো ওই বাড়িটা খুব সুন্দর ছিল, একটা ঘর ছিল খুব সুন্দর করে, আমার মা খুব যত্ন করে বাড়িটারে গুছাইছিল। তারপর একদিন রাতে ওই মাটির চুলা ঘুম থেকে ওইটা 2 দিন ভাঙা, মাটির চুলা ভেঙে দিছে? জি ভেঙে দিছে। একদিন আগুন লাগাই দিছে। ভেঙে দেওয়ার পর ওই আবার পরের দিন যখন আবার ঠিক করছে চুলা, আবারও দ্বিতীয় দিন ভেঙে দিছে। ভেঙে দেওয়ার পর আবার একদিন যে চুলা আমরা ঠিক করি না, এইভাবেই রান্না করে খাইতেছি। তারপরে আরেকদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যার পর আমাদের একটা ওই যে আপনার কলা পাতা দিয়ে যে বেড়া দেওয়া হয় ঘরের পিছনে, এরকম বেড়া দেওয়া ছিল। তারপর ওই কলা পাতা একটু শুকনো হয়ে গেছে, ওইখানে আগুন লাগাই দিছিল। মানে যেন ঘরটর পুড়ে যায়? হ্যাঁ, যেন ঘরে কারেন্টের তার না, ঘরে ঘরে তো বিদ্যুৎ আসছিল, ওই তো বিদ্যুৎ আসছে এলাকায়, তখন আগে বিদ্যুৎ ছিল না। তো আগুন লাগাই দেওয়ার পর ভাগ্যিস আমার খালা ছিল ওই সময় বাড়িতে, আমার খালা দেখছে। দেখার পর খালা বলতেছে এই কি জলে এরকম করে আগুন নিবানো হয়েছে। ওই দিন যদি কারেন্টের তারে আগুন লাগতো তো সবাই তো পুড়ে মরতো। পুরো গ্রাম পুড়ে যাইতো। এটা এই লোকের চক্রই করছে। আর বিশেষ করে এখন প্রশ্ন উঠতে পারে যে তোমাদের পিছনে এত শত্রু কেন? হয়তো তোমরা কোনো কারণবশত, কোনো পুরুষ তো বিনা কারণে শত্রু হবে না, কিন্তু আমি বলবো যে এখানে পুরাটাই বিনা কারণে শত্রু হয়েছে। ওই গ্রামে একটা লোক আছিল, ওনার বউ আছে, বাচ্চা আছে, ওনার নাম হচ্ছে আলী আসগর সানি। উনি মানে আমার তো বাবা নাই, আমি আর্থিক সংকটে পড়ছিলাম স্যার। এটা হচ্ছে 2017 সালে। কিরকম? আমার আম্মার একটা অপারেশন হয়েছিল, টিউমারের মতন কি একটা হয়েছিল, এটা প্রাইভেটে অপারেশন করানো হয়েছিল। তখন আর্থিক সংকটে পড়ছিলাম। আমি এলাকায় মানুষে জানে যে আমি ওই রকম ভালো না, কিন্তু যদি ভালো সাপোর্ট পাইতাম, আর্থিক সাপোর্ট পাইতাম, হয়তো একটা ভালো স্টুডেন্ট থাকতাম, হয়তো আজকে ভার্সিটির মতো একটা কলেজে পড়তে পারতাম। কিন্তু আর্থিক সংকটের কারণে পারি নাই। তারপর ওই এমনিতে এলাকাতে সবসময় ভালো রেজাল্ট করছি, ভালো স্টুডেন্ট বইলাই সবাই জানে। তারপরে আমি 2017 সালে আপনার ইন্টার কমপ্লিট করছি। কমপ্লিট করার পর এই আর্থিক অবস্থার কারণে আমি ভর্তি হইতে পারছি না, আমার একটা বছর গ্যাপ গেছে। গ্যাপ যাওয়ার পর ওই সময় যখন আমরা আর্থিক সংকটে আসছিলাম, তখন ওই যে গ্রামের সানি যে লোকটা, উনি এই সুযোগটা নিছে কীরকম, হয়তো কারো কাছ থেকে আমার নাম্বারটা সংগ্রহ করছে, কইরা আমায় কল দিছে। তখন আমি বাড়িতে আসছিলাম না, আমি ঢাকাতে আইসা পড়ছিলাম। আর্থিক অবস্থা ভালো না, 1 বছর বৈশা থাকবো, ঢাকা আইসা একটা প্রাইভেটে একটা জব করতাম, এই 8-10 হাজার টাকা স্যালারি পাইতাম। তখন ওই লোকটা কল দিয়া বলে যে তুমি কোথায়, তোমার বাড়িতে দেখি না। হয়তো কিন্তু ওনার সাথে কোনো দিন আমার বাস্তবে কথা হয় নাই, ফোনে তো হয়ই নাই। তো আসার পর বলতেছে যে তোমারে খুঁজি, তুমি নাই। তখন আমি বললাম যে আপনি কে, কি মানে চিনতে পারছি না। তখন উনি পরিচয় গোপন করছে। উনি পরিচয় গোপন কইরা আমার সাথে কথা বলছে। কথা বলার পর প্রতিদিন ফোন করে, কিন্তু আমি তো কাজ করে ক্লান্ত থাকি, আমার বিরক্ত লাগে। আমি আপনি ভালোভাবে পরিচয় দেন, আমি কথা বলবো না। কী সমস্যা, তুমি বাড়িতে নাই? আমি বললাম যে মা অসুস্থ, এরকম জিজ্ঞেস করলে বলতেই পারি। তাছাড়া উনি বলতেছে যে আমি তোমারে চিনি, মানে আমার টোটালি চিনবেই তো। তাইলে আমি ভাবলাম হয়তো পরিচিত, বললে সমস্যা নেই। তারপরে আমি বললাম, ওই বলার পর উনি বলতেছে আচ্ছা তুমি যেই কারণে গেছো ঢাকা, আমি যদি তোমার ওই রকম সাপোর্ট করি সব দিক দিয়া, তোমার তো কেউ নাই, তাইলে কি তোমার কোনো সমস্যা আছে? তোমার কাজ করা লাগবে না। আমি বললাম না, স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কখনো কারো উপকার করে না, আপনি কিসের জন্য মানে এরকম করতেছেন? তারপরে বললো যখন এরকম আমার ফান্দে ফালাইতে পারছে না, তখন বলতেছে যে আচ্ছা আমরা তাইলে ভালো বন্ধু হই, আমি তো তুমি দেখো আমি মানুষটা কেমন, কথা বললে তো সমস্যা নেই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এই ফাঁক দিয়া করছে কি, আমার মা তো বাড়িতে
আমার মার কাছে মানে আমাদের বাড়িতে যাই আসে তখন আমি বাড়িতে নাই। তো উনি বলতে একদিন বাড়িতে গেছি, তখন উনি আমার সামনে এসে পরিচয় দিছে যে আমি যে ফোন করি আমি। তো তাইলে আমি তারপরেও চিনি না, আসলে আমি চিনি না, একই গ্রামের কিন্তু আমি চিনি কে আপনি, আপনার বাড়ি কই সেই। তারপর দেখলাম যে এই ওনার বউ আছে, ওনার বাচ্চা আছে, ছেলে আছে একটা আমার সমান এরকম। তারপরে আমি ওনারে জিজ্ঞেস করলাম আপনার বউ আছে, আমার সমান একটা ছেলে আছে, আপনি শুধু শুধু মানে আমার এরকম কথা বলতেছেন কেন? উনি কি অন্যভাবেও কিছু কথা বলছে আমাকে পটানোর জন্য, যে তোমাকে চাই, সুখে রাখবো, তোমাকে একটা বাড়ি করে দিব, এই সেই কত কথা। আমি বললাম যে না, এটা তো কোনোভাবেই সম্ভব না। আমি যদি সারা জীবন আনমেরিডও থাকি তাও এটা আমার পক্ষে সম্ভব না। সতীনের ঘর করবো না, সতীনের ঘর করব না, এত কিছু বলার পর বলতেছে যে সুযোগ হারাইও না, এই সে কত কিছুই আছে। তা আমার মাকে পটানোর চেষ্টা করছে, তা আমার মা তো জীবনেও দিবে না। তারপর লাস্টে যখন কোনোভাবেই আমাকে পটাতে পারে নাই, পুরো গ্রামে মানে ওই যে আমি কথা বলছি, কথার মধ্যে বাজে কোনো কিছুই কেউ শুনতে পারে নাই, কিন্তু কথা তো বলছি। যখন বলছে যে আমরা ভালো বন্ধুর মতন কথা বলি, তখন এগুলা বলার পরে উনি খুব বাজেভাবে এলাকায় মানে ওদের বললাম আগুন লাগাইছে, চুলা ভেঙে ফেলছে। জি। আর একটা বিষয় আমি খুব অবাক হয়েছি যে এরা যদি বাজে কথা বলারই থাকে, আমি একটা ইয়াং মেয়ে, আমার বললেও এটা কিন্তু মানে আসে যে বলা যায়, তো এরকম একটা মানুষকে এটা কিভাবে বললো? এটা হচ্ছে আমার গ্রামবাসীর কাছে হচ্ছে আমার প্রশ্ন, আমি এই বিচারটা এখনো পাইছি না। আমি বিভিন্ন মানুষের এলাকায় জানাইছি, কিন্তু আমি আমার বিচারটা পাইছি না। আপনার এই লাইভের মাধ্যমে যদি এলাকার একটা মানুষের বিষয়টা জানতে পারে, বিচার তো আর কেউ করবে না। আমি জানাই দিতে চাই যে এরকম একটা মহিলাকে কিভাবে এরকম একটা প্রপোজাল করতে পারে। এই বিচারটা আমি মানে জাতির কাছে চাই। এরকম একটা আমার মাথায় বসে না, মানে কতটা নিকৃষ্ট হতে পারে একটা মানুষ। উনি শুধু একা না, উনার সাথে আরো লোক আছিল, আরেকটা লোক আছিল, উনিও যায় আমার আম্মারে বলে যে বিয়ে করবে, বিয়ের প্রপোজাল দেয়, এরকম কথা বলে। মারা গেছে আমার মতন ক্যান্সারের বুকে লোকটা বয়স্ক, এই লোকটা আমার গলা জোর করে বইটা আমার শাদি করতো। পরে আমি পা ধরে হাত ধরি, আমার ওই লোকটা হইলো আমার বোন জিয়ার দেবল লাগে, শাশা শ্বশুরের ঘরে দেবল লাগে, বুঝি তুমি আমার পুত্রা লাগো। এই কথার কোনোদিন তুমি জানো আমি জানি আল্লাহ জানা, কিন্তু থাকো না, আমি আর বইসি করার যাইব না। তুমি এই আমার সাথে এই কথা স্বীকার করলে তোমার উপরটা খাওয়া ওটা তো না, স্বীকার না করো আমার দেখার আছে। পরে এই বই বাড়ি চাইছি। তারপরে আমাদের মামের একটা সোনার সংসার আছিল, ওই সংসারটা মানে মা কষ্ট পায় যে কারো কাছে বিচার পায় না, ওই বাড়িটা বিক্রি করে ফেলছে। ওই বাড়িটা বিক্রি করে হাতে টাকা পয়সা গ্রামের এলাকার চেয়ারম্যানের সাথে কথা বলছিলেন আপনারা? জি, ওই বিষয়টা মেম্বারের সাথে বলা হয়েছে, কিন্তু কেউ বিচারটা করে না। আচ্ছা, এই বিষয় বাদ। তারপরে হচ্ছে আমাদের ওই বাড়িতে যে ঘরটা ছিল, বাড়ি বিক্রির পর যে ঘর ছিল, ওই ঘরটা মানে আমার মা টাকা পাইছে, বাড়ির টাকা পাইছে, যে টাকা বিক্রি করছে। তারপর ওই ঘরও তো আমরা বিক্রি করব, তাই তো? এখন বিক্রি করার পর হয়েছে কি, ঘর বিক্রি করতে পারছি না আমরা। এই যে বাড়ি বিক্রি কইরা খালার বাড়িতে চলে গেছি থাকার জন্য। এই সকালে এসে দেখি ঘর নাই। ঘর কই গেল? ঘর রাতে ওই এলাকায় উনি এখন বর্তমান মেম্বার, কিন্তু উনি ওই সময় মেম্বার ছিল না বাড়ি বিক্রির সময়। তখন উনি এই বাড়ি বিক্রি রাতে করে ফেলছে। হয়তো এই যে এই লোকগুলা আমারই বিরক্ত করছে, আমার মারে বাজে কথা বলছে, ওরা মিলেই মনে হয় এই ঘরটা বিক্রি করে ফেলছে। ওই ঘর কোনোভাবে যার কাছে জমিটা আছে, ঘরটা নাই। না কি আজীব, জমিও বিক্রি হয়ে গেছে, কিন্তু ঘর তো এটা যার কাছে বিক্রি করছে ওনারাই বলছে আপনাদের ঘর আপনারা বিক্রি করে নিয়ে যান। কিন্তু এই যে এই লোকগুলা বর্তমান মেম্বার, উনি হচ্ছে, ওনার নাম হচ্ছে ওই মেম্বার, আর ওই লোকগুলা মিলে আমাদের ঘর বিক্রি করে ফেলছে, আমাদেরকে একটা টাকাও দেওয়া হয় নাই। তারপর আজকে ওই দিন আমার মা যখন এখন ক্যান্সারে আক্রান্ত, আমি যাই কান্নাকাটি করি, আমার 200-500 এরকম করে আমার টাকা দেয়, আমার ফুল টাকাগুলো দেয় না। এরকম কান্নাকাটি মানুষও তো দেখছে, সাক্ষী আছে, যার কাছে বিক্রি করছে উনি আবার সাক্ষী আছে, উনি বলতেছে যে হ্যাঁ আমার কাছে বিক্রি করছে, টাকা দিবে না কেন, এই ভয়ে। আর যেহেতু উনি এই বাড়ি পাস করছে,
এখন না দিলেও এটা কীরকম দেখা যায়, আমাদেরকে এইভাবে ঘোরাচ্ছে। হয়তো আমার মার একটা কেমোথেরাপি দাম দিলেও আমার জানটা বাঁচত, কিন্তু উনি দেয় না। আচ্ছা, এই বিষয়ে বাদ। তারপর এই যে আমি এখন স্যার বর্তমানে যে 6-7 মাস ধরে ঢাকা মেডিকেলে স্ট্রাগল করতেছি, তো ভাবছি যে কেমোথেরাপি দেওয়া হবে, হয়তো চিকিৎসাটা হ্যাঁ আল্লাহর রহমতে ঠিক, বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আমি ভাবতেছি যে আমার চিকিৎসাটা কমপ্লিট হবে, কিন্তু এখন ওই ঢাকা মেডিকেলে রেডিওথেরাপি মেশিনটা নষ্ট স্যার। ওইটা আদৌ কখন ঠিক হবে কি না এটার কোনো ইয়ে নাই। তারপর আমি কালকে ওই পিজিতে গেলাম, এই 7-এর ক্যাবিনের এক ভাইয়াকে নিয়ে। পিজিতে যাওয়ার পর ওই ম্যামে যেই কথা বলছে, এরা তো আমার পক্ষে কখনোই সম্ভব না। কি বলছে? এই যে আমার খরচের যে একটা ব্যয়বহুল, উনি বলছে যে পিজিতে দিলে একটা রেডিওথেরাপি 50-60 হাজার টাকা লাগবে, আর যদি আমি একটা রেডিওথেরাপি আরও বাহিরে দিতে যাই লাখ 20 এরকম লাগতে পারে। এই বিষয়টা নিয়ে অথচ যদি মহাখালী আমি সিরিয়ালটা পাই স্যার, অনেক খরচটা অনেক কমে যাবে। একটা রেডিওথেরাপি 8-10 হাজার টাকার ভিতরে দেওয়া যাবে। মহাখালী সিরিয়ালের জন্য গেলে 1 বছর পরে সিরিয়াল। এটা একটা মানুষ প্রায় সুস্থের পথে, মানুষ মারা গেলে তো সবাই কান্না করে স্যার, কিন্তু একটা মানুষ তো বেঁচে আছে, তারা আমি চিকিৎসা করাই। এখন যদি কোনোভাবে যদি আপনার এই লাইভের মাধ্যমে কোনো ডক্টর দেখতো আমার বিষয়টা, দেখে যদি আমার একটু উপকার করতো, একটা মায়ের প্রাণ বাঁচত, একটা মেয়ের জান বাঁচত। এই মা স্যার আমার পৃথিবীতে কেউ নাই স্যার। কারণ আপনি যদি এই বিষয়টা নিয়ে আমার একটু হেল্প করতেন, দেশবাসীকে বলতেন। তুমি এখন করো কি? এখন আমি আমার পড়াশোনাটাও ভালোভাবে হচ্ছে না, এই যে মাকে নিয়ে দৌড়াচ্ছি। এখন অনার্স 3rd ইয়ারে আছি, বেকার আছি, কিছু করি না। সংসার চলছে কেমন করে? এখন ওই যে আমার মা একটা ব্যবসা করতো, ওই টাকাগুলা দিয়া আমার একটা খালা আছে, উনি খাবারটা ওনার কাছেই খাইতেছি। তাছাড়া উনি যেমন পারছে উপকার করছে। আর আমার কিছু আমার স্যার আছে কয়েকজন, ওনারাও হেল্প করছে। এভাবেই কেমোথেরাপিটা দেওয়া হচ্ছে। তার মানে ইনকামের একটা কোনো পথ নাই তোমার? একটা পথ নাই। মাথার উপরে কোনো আত্মীয় স্বজন গার্জিয়ান কেউ নেই? না না, কেউ নাই। আরেকটা কথা এখানে রাখা গেছে, যেটা আমি খুব ভালোভাবে বলতে চাই। আমার মা যখন সুস্থ ছিল, উনি যখন কর্মঠ ছিল, আমার আপন মামা, যিনি আমার আপন মামা, ওই উনারে আমার মা 50,000, 60,000, 10,000 টাকা দিয়ে যখনই আইসে আমার মা হেল্প করছে। হেল্প করে নাকি কাউকে বলাটা ঠিক না, হেল্প করে। এখন আমার আম্মা যে ক্যান্সারে আক্রান্ত, আমি জানাইছি। ওনার ছেলে বিদেশে থাকে, কিছুদিন আগে এসে বিয়া করছে। ওনার ছেলেরে জানাইছি, মামা তো অটোমেটিক জানে, ছেলে তো অবশ্যই বাবার কাছে বলবো। এমনিতেও জানে। আমার এই যে 50-60 হাজার টাকা দেওয়া যায়, আমার মা যে চালাইলো, আমার যদি 50টা টাকাও দিত যে নেও আমার মার চিকিৎসা করো, আমার আপন মামা হইয়া, ওনার তো আপন বোন ছিল, কোনো হেল্প নাই। এরকম একটা পর্যায়ে আরো অনেক কথা আছে যেগুলা হয়তো মনে পড়তেছে না, হয়তো ভুলে গেছি। বর্তমানে আমার অবস্থাটা খুবই খারাপে আছে। আমি চাই যে দেশবাসী মরে যাওয়ার পর একটা মানুষের জন্য কান্না না করুক। হায়াতের মালিক তো আল্লাহ স্যার, চেষ্টা তো মানুষই করে। এই বিষয়টা যদি কেউ কোনোভাবে আমার হেল্প করতো। তুমি তোমার ফোন নাম্বারটা বলো, বিকাশ নম্বরটা, যদি কেউ কোনোভাবে তোমার পাশে দাঁড়াতে চায়। নাম্বার? তোমার বিকাশ নম্বরটা বলে দাও। আমার বিকাশ নাম্বার নাই, ফোন নাম্বার আছে। যেটা ইচ্ছা তোমার বলো। 01945981782। ঠিক আছে, তুমি তাহলে এই নম্বরটা বিকাশ করে নিও, নিশ্চয়ই কেউ না কেউ পাশে দাঁড়াবে। আমি যতটুকু এখন আমি কালকে সকালে মহাখালী যাব, খুব ভোরে যাব, আবারও গিয়ে টিকিট কাটবো। কাটার পর কিন্তু সিরিয়ালটা, এটা খুবই কষ্টকর স্যার, সিরিয়ালটা দিতে চাই না। 1 বছর পরে বলে? জি রেডিওথেরাপির। জি। আর ঢাকা মেডিকেলেরটা নষ্ট? ঢাকা মেডিকেলের মেশিন নষ্ট। এটা কখন আসবে এটার কোনো শিওর নাই। আল্লাহ মাফ করুন। হয়তো তোমার চিকিৎসা আল্লাহ কবুল করুক, কেউ না কেউ দেখবে, কেউ না কেউ তোমার পাশে দাঁড়াবে। কিন্তু যেই অপমানের কথা বললে আম্মার, তোমার মা তো আমাদের সবারই মা, কারণ উনি মায়ের বয়সী।
ওই এলাকার মানুষ তো নিশ্চয়ই দেখছে, দেখবে। খুব নৃশংস, খুব অন্যায় করলেন। আল্লাহ বিচার করবে, কিন্তু আমারও যদি বলতো আমি এটা বুঝাই নিতাম যে ঠিক আছে এটা মানানসই, কিন্তু এরকম একটা মানুষকে